সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দিনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকটের মূল উপজাত হিসেবে জ্বালানি সংকট গোটা পৃথিবীকে এখন নতুন ভাবে ভাবাচ্ছে। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু বিদ্যুৎ উৎপাদন বা জ্বালানি সরবরাহের বিষয় নয়, এটি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, জনগণের অধিকার, অর্থনৈতিক ন্যায় বিচার এবং ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার প্রশ্ন। আমরা যদি একটু পেছন ফিরে দেখি, বাংলাদেশের জ্বালানি খাত স্বাধীনতার স্বপ্ন থেকে বর্তমান বাস্তবতা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিদ্যুৎ ও জ্বালানি খাতকে একটি রাষ্ট্রীয় সেবা খাত হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। সংবিধানের চেতনায় বলা হয়েছিল প্রাকৃতিক সম্পদ জনগণের এবং রাষ্ট্র জনগণের পক্ষে সেই সম্পদের ব্যবস্থাপনা করবে। কিন্তু গত 5 দশকে জ্বালানি খাতে যে নীতি পরিবর্তন হয়েছে তা আমাদের সেই মূল দর্শন থেকে অনেক দূরে নিয়ে গেছে। ক্রমেই দেখা যাচ্ছে জ্বালানি খাত বাণিজ্যিকীকরণ হয়েছে, বিদেশি ও বেসরকারি বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, আমদানি নির্ভর জ্বালানি নীতি গড়ে উঠেছে। ফলে জ্বালানি খাত এখন অনেক ক্ষেত্রে জনসেবার পরিবর্তে বিনিয়োগকারীর লুণ্ঠনমূলক মুনাফার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক নীতি ও বিনিয়োগ কাঠামোর প্রভাব কিভাবে পড়েছে? বাংলাদেশের জ্বালানি খাতে নীতিগত পরিবর্তনের পেছনে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের বড় প্রভাব রয়েছে। বিশ্ব ব্যাংক, এডিবি, আইএমএফ, জাইকা এসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যে নীতি সুপারিশ করেছে তা মূলত 3টি বিষয়কে গুরুত্ব দিয়েছে। 1. বাজারমুখী সংস্কার, 2. বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, 3. জ্বালানি খাতের বাণিজ্যিকীকরণ। এই নীতির ফলে জ্বালানি খাতে অনেক বিনিয়োগ এসেছে ঠিকই, কিন্তু প্রশ্ন হলো এই বিনিয়োগ কি সবসময় জনস্বার্থ রক্ষা করেছে? আজকের আলোচনায় একটা গুরুত্বপূর্ণ ধারণা কাঠামোগত লুণ্ঠন। এই শব্দটি আমরা গত কয়েকদিন ধরে মিডিয়ায় দেখছি যে জ্বালানি ও বিদ্যুৎ খাতে কাঠামোগত লুণ্ঠন হয়েছে। এটি শুধু দুর্নীতির বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং অনেক সময় দেখা যায় নীতি ও আইনের মাধ্যমে প্রতিযোগিতাবিহীন চুক্তি করা হয়। বিদ্যুৎ কেন্দ্র সহ ভৌত অবকাঠামোগত নির্মাণ ব্যয় অস্বাভাবিকভাবে বাড়ানো হয়। দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে অন্যায় ও অযৌক্তিক ব্যয় বাড়িয়ে নির্দিষ্ট গোষ্ঠীর লুণ্ঠনমূলক মুনাফা নিশ্চিত করা হয়। এই প্রক্রিয়াকে অর্থনীতির ভাষায় বলা হয় রেন্ট সিকিং ইনস্টিটিউশনালাইজেশন, অর্থাৎ রাষ্ট্রীয় নীতি ও আইন ব্যবহার করে দীর্ঘমেয়াদী আর্থিক সুবিধা নিশ্চিত করা। উদাহরণ হিসেবে বলা যায়, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত বিদ্যুৎ ক্রয় চুক্তি পর্যালোচনা জাতীয় কমিটির তদন্তে প্রমাণ পাওয়া যায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ব্যয় অনেক ক্ষেত্রে 40 থেকে 50% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং আদানির বিদ্যুৎ আমদানি চুক্তির ক্ষেত্রে 20 বছর মেয়াদে অতিরিক্ত $10 বিলিয়ন লুণ্ঠনের সুযোগ সৃষ্টি করা হয়েছে। এই ব্যয়ের বোঝা শেষ পর্যন্ত বহন করতে হয় জনগণকেই, বিদ্যুতের দাম বাড়িয়ে, ভর্তুকি বাড়িয়ে অথবা রাষ্ট্রীয় ঋণের মাধ্যমে। আমাদের যে সমস্ত নিয়ন্ত্রক সংস্থা আছে সেই নিয়ন্ত্রক কাঠামোর দুর্বলতা এই সংকটের আরেকটা গুরুত্বপূর্ণ কারণ। অর্থনীতির ভাষায় এটিকে বলা হয় রেগুলেটরি ক্যাপচার, অর্থাৎ যেসব প্রতিষ্ঠান বাজার নিয়ন্ত্রণ করবে, যেমন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিএআরসি, অন্যান্য নিয়ন্ত্রণ সংস্থা, অনেক সময় তারা প্রভাবশালী স্বার্থ গোষ্ঠীর প্রভাবে কাজ করে। ফলে ন্যায্য মূল্য নির্ধারণ হয় না, স্বচ্ছতা থাকে না, ভোক্তার অধিকার ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমাদের দরকার জ্বালানি ন্যায় বিচার। কেন এটি গুরুত্বপূর্ণ? এই প্রেক্ষাপটে আজ একটা গুরুত্বপূর্ণ ধারণা সামনে এসেছে, এনার্জি জাস্টিস বা জ্বালানি ন্যায় বিচার। এটি দুটি মৌলিক নীতির উপর ভিত্তি করে। একটা হচ্ছে ডিস্ট্রিবিউশনাল জাস্টিস, জ্বালানির খরচ ও সুবিধার ন্যায্য বন্টন; প্রসিডিউরাল জাস্টিস, নীতি নির্ধারণের স্বচ্ছতা এবং জনগণের অংশগ্রহণ; রিকগনিশন জাস্টিস, ভোক্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার স্বীকৃতি। বর্তমান জ্বালানি ব্যবস্থায় এই 3টি ক্ষেত্রে বড় ঘাটতি রয়েছে। ইরান আমেরিকান যুদ্ধ আমাদের জন্য অভিশাপ না হয়ে আশীর্বাদ হতে পারে। এই যুদ্ধ আমাদের মধ্যে একতা ও সমতা আনতে সহায়ক হতে পারে।
জ্বালানি রূপান্তর ও নবায়নযোগ্য শক্তি। বাংলাদেশ এখন নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হওয়ার কথা বলছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী জীবাশ্ম জ্বালানি চুক্তি, উচ্চ ক্যাপাসিটি চার্জ, আমদানি নির্ভর জ্বালানি নীতি, এসব কারণে নবায়নযোগ্য জ্বালানির প্রসার বাধাগ্রস্ত হচ্ছে। যদি আমরা সত্যিকারের জ্বালানি রূপান্তর চাই, ন্যায্য জ্বালানি রূপান্তর চাই, তাহলে আমাদের জ্বালানি নীতিকে স্বচ্ছ, টেকসই ও জনস্বার্থ সম্মত হতে হবে। এই বাস্তবতার প্রেক্ষাপটে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব যুব সংসদ যে 13 দফা দাবি উত্থাপন করেছে, তা কেবল কিছু দাবি নয়, এগুলো আসলে জ্বালানি ন্যায়বিচার প্রতিষ্ঠার একটা নীতিগত কাঠামো। এই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিদ্যুৎ ও জ্বালানি খাতকে আবার মুনাফামুক্ত সেবা খাত হিসেবে প্রতিষ্ঠা, জীবাশ্ম জ্বালানি আমদানি নির্ভরতা কমানো, সৌর বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, প্রতিযোগিতাবিহীন বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা, জ্বালানি খাতে দুর্নীতির বিচার, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ উভয়কে কেবলমাত্র আপস্ট্রিম রেগুলেটরের দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ রেখে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে স্বার্থ সংঘাত মুক্ত করা। এই দাবিগুলো বাস্তবায়িত হলে জ্বালানি খাতে সুশাসন ও সুবিচার প্রতিষ্ঠা পাবে, জাতীয় সম্পদের সুরক্ষা হবে, জনগণের জ্বালানি অধিকার নিশ্চিত হবে। জ্বালানি খাতের কাঠামোগত পরিবর্তন সহজ নয়, কারণ এখানে অর্থনৈতিক স্বার্থ জড়িত। তবে পরিবর্তনের জন্য কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1. নীতিগত সংস্কার। 2. শক্তিশালী নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, বিচার বিভাগীয় জবাবদিহিতা, গবেষণা ও তথ্য ভিত্তিক আলোচনা ও প্রচারণা, জ্বালানি অধিকার সংরক্ষণে নাগরিক সমাজের সক্ষমতা। গণ আন্দোলন, গবেষণা, আইনি উদ্যোগ, এই তিনটি সমন্বয়ে জ্বালানি খাতে প্রকৃত পরিবর্তন সম্ভব। পরিশেষে ক্যাব বলতে চাই, বাংলাদেশের জ্বালানি খাত কেবল একটি অর্থনৈতিক খাত নয়, এটি দেশের উন্নয়ন, পরিবেশ, সামাজিক ন্যায় বিচার এবং ভবিষ্যৎ প্রজন্মের সাথে গভীরভাবে সম্পর্কিত। আমরা যদি একটি টেকসই ও ন্যায়ভিত্তিক জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে চাই, তাহলে আমাদের জ্বালানি নীতিকে হতে হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক, জনগণের অধিকার নির্ভর, ন্যায্য জ্বালানি রূপান্তরের উপযোগী। এ লক্ষ্যে 13 দফা দাবির পক্ষে আমাদের সচেতন জনমত গড়ে তুলতে হবে, কারণ জ্বালানি শুধু একটি পণ্য নয়, এটি নাগরিকের অধিকার। আমরা সাথে আপনাদের সবার কাছে 13 দফা দাবি সংযুক্ত করেছি, তার সংক্ষিপ্ত রূপ আমরা পড়েছি। আমরা আশা করি বর্তমান সরকার গতদিন ক্যাব এবং প্রথম আলো যে গোলটেবিল হয়েছে, সেখানে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। তিনি কথা দিয়েছেন যে এই সমস্ত ক্যাবের দাবির সঙ্গে তারা একমত এবং তারা এই নিয়ে আলোচনা করতে চায়। আমরা আশা করি বর্তমান সরকার তার সদিচ্ছার প্রকাশ ঘটাবে এবং একটি সাশ্রয়ী, ন্যায়সম্মত, ভোক্তা অধিকার বান্ধব জ্বালানি ব্যবস্থা, লুটপাট মুক্ত জ্বালানি ব্যবস্থা গড়ে উঠবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সুব্রত ভাইকে তার প্রাণবন্ত